কিন্তু একটা বিধ্বস্ত হওয়ার সাথে এতগুলো কোমলমতি শিশু বাচ্চারা মারা যাবে বা এই অবস্থাটা হবে এটা কিন্তু কোনোদিন আমরা ভাবিও নি, বাট এটা হয়েছে। খুবই খারাপ অবস্থায় তারা পেয়েছে, 15 থেকে 20 জনকে খুব মেজর কন্ডিশনে পেয়েছে। আমাদের ইমার্জেন্সি রেস্কিউ টিম খুব দ্রুত সময়ের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং উদ্ধার কাজে হেল্প করেছেন। সত্যিকার অর্থে দুর্ঘটনা তো যে কোনো জিনিস মর্মান্তিক, হৃদয় বিদারক হয়। এই প্লেনটা হচ্ছে আপনার চীনের তৈরি F7। প্রত্যেকটা হসপিটালগুলোতে এখনো কিন্তু সব হসপিটালগুলোতে কিন্তু ব্লাড ব্যাংক নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে আপনাদের সবাইকে মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। মাহবুব সৈকত। প্রিয় দর্শক, গোটা জাতি আজ কাঁদছে। একটি দুর্ঘটনা শুধুমাত্র একটি পরিবারের কান্না নয়, কেন কাঁদছে সবাই জানেন। একটি বিমান দুর্ঘটনা আজকে গোটা জাতিকেই কাঁদিয়ে দিয়েছে। ইতিমধ্যেই 19টি তাজা প্রাণ এবং তাদের অধিকাংশই শিশু। সেই শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় 2 শতাধিক আহত। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান, এবং মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে হয়েছিল, সেই তার পরিপ্রেক্ষিতে যে মারা গেল সেই বিষয়টির জন্যই আজকে গোটা জাতি কাঁদছে। আমরা আজকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সেই বেদনা জানিয়েই শুরু করছি আজকের মাই টিভি সংলাপ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি দেলোয়ার ভাই। এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন। আমরা প্রিয় দর্শক, উত্তরায় সারাদিন যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে অদ্যাবধি এবং যে হসপিটালগুলোতে এখন আহতদের চিকিৎসার জন্য যে যার জায়গা থেকে এগিয়ে এসছেন। এখন প্রয়োজন হচ্ছে নেগেটিভ গ্রুপের রক্ত। সেই রক্ত আপনাদের যাদের আছে, সেই সহৃদয়বান ব্যক্তিরা হসপিটালগুলোতে প্লিজ যোগাযোগ করবেন। রক্তের জন্য হাহাকার এখন রয়েছেন। আমরা দেলোয়ার ভাই আপনার কাছে আসি। আসলেই কথা বলার ভাষা নেই। পর্যবেক্ষণটা দেখছিলেন যে গোটা জাতি আজকে কাঁদছে, বাংলাদেশ কাঁদছে। কালকে রাষ্ট্রীয় শোক পালন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে ছুটে গিয়েছে। আপনার একটু পর্যবেক্ষণটা আজকের এই সময়টা, আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক বলেছেন যে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার, অত্যন্ত মানে প্যাথেটিক একটি ঘটনা আজকে ঘটে গেছে, যেখানে আপনারা ইতিমধ্যে আপনি বলেছেন যে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান আজকে বিধ্বংস হয়েছে। এবং শুধু বিমানটা বিধ্বংস নয়, বরঞ্চ সেই বিমানটি এমন একটা জায়গায় বিধ্বস্ত হয়েছে যেটা একটা স্কুল ছিল, যেখানে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা যখন ক্লাস করছিল, ঠিক ছুটির যতটুকু আমরা খোঁজখবর নিয়ে দেখলাম, ছুটির ঠিক 10 মিনিট আগে, স্কুল প্রায় ছুটির দিকে চলে যাবে, 10 মিনিট আগে বিমানটা সেখানে বিধ্বস্ত হয়। এবং সেই বিমান বিধ্বংসে এত মানে এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন এসেছে, 19 জন ছাত্রছাত্রী সেখানে পাইলট সহ ইতিমধ্যে নিহত হয়েছে এবং প্রায় 200 শতাধিকের ওপরে আহত হয়েছে। আজকের এই ঘটনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে সকল কোমলমতি সন্তানেরা, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নিন। তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্বস্ততা দান করুন, আর যেন নতুন কোনো প্রাণ না চলে যায়, যেন তারা ট্রিটমেন্ট পেয়ে দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যায়। এজন্য তাদের জন্য আমরা দোয়া করছি। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি একটু আপনার কথা শুনবো। আমাদের সাথে জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে রোগীরা যাওয়ার সাথে সাথে যে সকল চিকিৎসক, হৃদয়বান চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন, তাদের মধ্যে একজন ডাক্তার মারুফ শাহরিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু সেখানকার তার কাছ থেকে শুনে আসি, তারপরে নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো। ডাক্তার মারুফ শাহরিয়ার আমাদের সাথে রয়েছেন নিশ্চয়ই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। জি জি, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন?
ডাক্তার আমাকে মারুফ শুনতে শাহরিয়ার, পাচ্ছেন? আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি আপনি আনমিউট অবস্থায় আছেন, দয়া করে। জি, জি, একটু আমরা আমরা যতটুকু জানি যে আপনারা সেই এখন পর্যন্ত আপনারা কি অবস্থা, কতজন রোগীকে জি জাতীয় বার্ন ইনস্টিটিউট কিংবা ঢাকা মেডিকেলে আপনারা তো খোঁজ খবর নিয়েছেন, কতজন চিকিৎসা জি দিয়েছেন জি সেখানে? জি শিশু কতজন কিংবা অভিভাবক বা শিক্ষক কতজন, এবং তাদের কি অবস্থা, কত শতাংশ পুড়ে গেছে, কতজনকে লাইফ সাপোর্টে রাখেছেন? একটু দয়া করে যদি সেই তথ্যটা আমাদেরকে জানান, এবং কি কি ব্যবস্থা নিচ্ছেন জি চিকিৎসার। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আমরা যখন আমরা যখন শুনি যে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে, আমরা ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী মেডিকেল বিভাগ দক্ষিণের পক্ষ থেকে আমাদের মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি ডক্টর এম জি ফারুক হোসেন এবং আমাদের দক্ষিণের আরেকজন সম্মানিত চিকিৎসক ডক্টর আতিয়া রহমানের নেতৃত্বে আমরা সাথে সাথে ওখানে 50 জন চিকিৎসক আমাদের জরুরি ম্যানেজমেন্টের সকল ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা সেখানে উপস্থিত হই। শুধু তাই না, আমরা ওখানে যাওয়ার পরে শুনতে পাই প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে, যা অত্যন্ত হৃদয় বিদারক। ছোট ছোট কোমলবতী বাচ্চারা রক্তের জন্য চিৎকার করছে। তখন মিডিয়ার সামনে আমরা এটাকে ডিসক্লোজ করি। আমাদের একটি মহানগরী ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী মেডিকেল বিভাগ দক্ষিণের একটি ব্লাড ব্যাংক রয়েছে, হৃদম ব্লাড ব্যাংক, যেটা আপনারা জানেন জুলাই বিপ্লবে একটা অবিস্মরণীয় ভূমিকা এবং অবদান রেখেছিল। আমরা সাথে সাথে তার এমডি সাহেবকে ফোন দিয়ে বলি যে ঢাকা শহরে যত নেগেটিভ ব্লাড আছে আপনারা এটাকে কালেক্ট করেন এবং এই কমলবতী শিশুদেরকে তারা যাওয়া মাত্রই তাদেরকে এটা আপনারা বিনা পয়সায় এটাকে আপনারা প্রোভাইড করবেন। অর্থাৎ ক্রস ম্যাচিং করতে প্রায় 2000 টাকার মতো খরচ হয়। জি, আমরা বলেছি এই টাকাটা ঢাকা মহানগরী মেডিকেল বিভাগ দক্ষিণের ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা পে করব। সাথে সাথে অনেক আপনারা জেনে খুশি হবেন, অনেক ছাত্ররা ছুটে যায়, ছুটে গিয়ে সাথে সাথে অনেকেই 5-10 জন এখানে ব্লাড পায় এবং আরো নেগেটিভ ব্লাডিং এর জন্য আমরা পুরা ঢাকা সহ সারা বাংলাদেশে এটাকে সার্চ করছি, বিশেষ করে ঢাকা সিটিকে কেন্দ্র করে। 2 নাম্বার, আমাদের কিছু পরিচিত হসপিটাল আছে, ইসলামী ব্যাংক হসপিটাল গুলোকে, সেখানকার ব্লাড ব্যাংক গুলোকে আমরা অ্যাওয়ার করেছি, তাদের নাম্বার গুলো আমরা বিভিন্ন গ্রুপে দিয়ে দিয়েছি, ছাত্রদের কাছে আমরা প্রোভাইড করেছি। সাথে সাথে ইবনেসেনে এখানে একটা ভারত ভূমিকা পালন করেছে, তাদের একটা বিশাল ব্লাড ব্যাংক আছে, মেডিকেল কলেজ আছে, তারাও এই নাম্বার গুলো আমরা বিভিন্ন জনকে দিয়েছি এবং এখান থেকে তারা ব্লাড গুলো সংরক্ষণ করছে। ইভেন আপনার ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক বৃন্দকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ব্লাড গুলো পাওয়া যায় না, এ নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ। এই জন্য আমরা তাকে বলেছি যে আমরা খোঁজ নিয়ে জানতে পারি সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে তখন 15 থেকে 20টা ব্লাড নেগেটিভ ব্লাড রিজার্ভ আছে, যেটা সাধারণত তারা দিতে চায় না, তারা রিজার্ভে রাখে কোনো ডিজাস্টারকে ট্যাকেল দেওয়ার জন্য। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে যেহেতু কোমলবতী শিশুদের ইস্যু, এই ব্লাড গুলো তারা যাতে তাদেরকে প্রোভাইড করে। এবং আপনারা মারুফ জেনে শাহরিয়ার, খুশি আমি হবেন, একটু আমি একটু আমরা একটু আপনাকে থামাই, জি আপনি যদি জি শুনতে চান পারেন আমাকে, তা হচ্ছে জি যে আহ, জি যে আর যে 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 সকল যে দগ্ধরা এসেছেন সেই দগ্ধর কত শতাংশ, কেমন তাদেরকে পুড়ে গেছে, এবং কি অবস্থা, আশঙ্কাজনক অবস্থায় কি অনেকে আছে, এবং সব বেশিরভাগই কি শিশু? একটু যদি সেই ডাটাটা দেন, এবং প্রপার জি ট্রিটমেন্ট বা পর্যাপ্ত চিকিৎসার যে ব্যবস্থা বা সুযোগ, সেই সুযোগটুকু কতটুকু আছে একটু যদি বলেন। জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা ফার্স্টে গিয়ে বান প্লাস্টিকের ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মহোদয় এবং সহকারী পরিচালক মহোদয়কে আমরা আহ্বান করি এবং তাদেরকে বলি যে আপনাদের বর্তমান প্রেক্ষাপটটা কি, এবং আপনারা জেনে খুশি হবেন আমরা ফ্লোর টু ফ্লোর আমরা এটাকে পর্যবেক্ষণ করি, বিশেষ করে আমরা ডক্টররা, সকল নয়। আমরা দেখতে পাই যে সন্ধ্যা 6টা পর্যন্ত 55 এখানে অ্যাডমিটেড হয় শুধুমাত্র বান প্লাস্টিকে, এবং এর মধ্যে প্রায় 20 থেকে 25 জন খুব আশঙ্কাজনক, যাদের পর্যাপ্ত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং যাদের ব্লাডের প্রয়োজন হচ্ছে। এবং কিছু কিছু আমরা দেখেছি আমরা ব্রড ডেড পেয়েছি, প্রায় 5 থেকে 6 জনের মতো ব্রড ডেড পেয়েছি, যেটা আমরা কর্তৃপক্ষের মাধ্যমে তারা আমাদেরকে ইনশিওর করেছেন যে যারা ব্রড ডেড হিসেবে আসছেন। আর কিছু কিছু আছে আপনাকে 20% তো খুব মেজর ইনজুরি, যাদের প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে,
এবং যাদের মানে অনেকের শ্বাসনালী পুড়ে গেছে, আমরা যদি খুব সহজ ভাষায় বলি, অনেকের শরীরের 80 থেকে 90% পুড়ে গেছে, এবং আশঙ্কাজনক, মানে এগুলো হচ্ছে সিভিয়ার ইনজুরি। যদি আমরা সিভিয়ার বলতে খুবই মারাত্মক অবস্থা এই 20 জনের। আইসিইউতে নেওয়া হয়েছে, প্রায় 15-20 জনের মতো আইসিইউতে তখন অ্যাডমিট করা হয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজেও খোঁজ নিয়েছি। ঢাকা মেডিকেল কলেজে আমরা জানতে পারলাম তখন অবধি পর্যন্ত তারা 25 জনকে অ্যাডমিট করেছে, এবং খুবই খারাপ অবস্থায় তারা পেয়েছে। 15 থেকে 20 জনকে খুব মেজর কন্ডিশনে পেয়েছে। ওভারঅল আমাদের যেটা অ্যানালাইসিস, আসলে বার্ন জিনিসটা তো একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ। ছোট ছোট কোমলমতি শিশুদের এই অবস্থা দেখে একটা হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে নেতৃস্থানীয় আমাদের যারা ছিলেন, আমরা আমাদের তাদের অভিভাবক বৃন্দের সাথেও কথা বলেছি, জি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি। জি 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 ডাক্তার মারুফ শাহরিয়ার, আপনি নিশ্চয়ই আজকে অনেক ব্যস্ত, তারপরও যদি একটু কিছুক্ষণ থাকা যায়, যতটুকু থাকা যায় একটু থাকার অনুরোধ করছি। যদি চিকিৎসা রিলেটেড কোনো বিষয় আপনাকে এখান থেকে লিভ নিতে হয়, তাহলেও আমরা হয়তোবা তখন আমাদের কষ্ট থাকবে না, কিন্তু যতটুকু থাকা যায় একটু থাকবেন। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন ভাই। রতন ভাই, আমরা কথা শুনছিলাম বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন তাদের সাথে। দেলোয়ার ভাই বা রতন ভাই, আমাদের সাথে মেজর জামান, নিরাপত্তা বিশ্লেষক এবং সশস্ত্র বাহিনী সাবেক কাজ করা, তিনি যুক্ত রয়েছেন। আমরা একটু মেজর জামানের সাথে কথা বলে আসি। আজকে আসলেই তাদের কথাগুলো শোনা দরকার। মেজর জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, মেজর জামান, আমাদেরকে এই যে আসলে প্রশিক্ষণের ব্যাপারটি, যে বিমানটি বিধ্বস্ত হলো সেই বিমানটি সম্পর্কে একটু সবাই জানতে চাচ্ছে। আসলে আইএসপিআর থেকে তো জানানো হয়েছিল ত্রুটির কারণে, তারপরও আপনারা নিরাপত্তা বিশ্লেষক, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এটি কোন ধরনের বিমান এবং এই বিমান বিধ্বস্ত হওয়া কি স্বাভাবিক কিনা। তারপরে হচ্ছে বিমানে তো পাইলট কেন মারা গেল? অনেক সময় আমরা জানি যে ত্রুটি দেখা গেলে পাইলট অনেক সময় নেমে যাওয়ার সুযোগ থাকে, তো আমরা দেখলাম যে পাইলটও নিহত হয়েছে। একটু আপনাদের পর্যবেক্ষণটা যদি জানি, একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যে আমাদের একজন বিমান ধ্বংস হওয়ার কারণে এখানে আপনার অনেক প্রাণহানি হয়েছে, পাইলট মারা গেছে। তো এই প্লেনটা হচ্ছে আপনার চীনের তৈরি F-7, এবং এই ঘরানার প্লেন আমাদের দেশে নতুনভাবে ব্যবহৃত হচ্ছে না। 90 দশকের শুরুতে থেকে শুরু করে, এবং এই যে বর্তমানে যে লটটা ব্যবহার করা হচ্ছে সেটা 2011 সালে কেনা, এবং আমাদের তুলনামূলকভাবে আমাদের দেশের প্লেনের সেফটি রেকর্ড অনেক ভালো। তবে এই প্লেনটা, এই পাইলট, প্লেন চালানো, এই জিনিসগুলো সবসময় একটা ঝুঁকিপূর্ণ একটা ক্যারিয়ার। আপনাদের একটু স্মরণ করাই দিচ্ছি, একজন পাইলট, উনি বঙ্গোপসাগরে তার প্লেন ধ্বংস হয়, এবং সেই পাইলটকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো এটা এবং যারা বৈমানিক পাইলট, তাদের এই জীবন যে ঝুঁকিপূর্ণ, পাইলটরা সেটা জানেন। তো এই প্লেনটা আরেকটা জিনিস একটু সন্দেহ দূর করার জন্য আমি একটু বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে যে কোনো পাইলট পর্যাপ্ত দক্ষতা অর্জন না করলে সেটা কিন্তু তাকে এইভাবে বিমান চালনার সুযোগ দেওয়া হয় না। সুতরাং উনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতেই উনি এই বিমান চালনা সুযোগ পেয়েছেন। জি মেজর জামান, আমি একটু থামাই। সেটি হচ্ছে যে আমি একটু আপনার বাকি বক্তব্য আমি বিরতির পরে আবার শুনতে চাচ্ছি। যদি আপনি আমাদের স্টুডিওতেও দুজন গেস্ট আছেন, তাদের একটু কথা শুনি, এবং আপনার কাছে কোনো প্রশ্ন আছে কিনা সেটিও একটু শুনবো। আপনি একটু আমাদের সাথে থাকুন। আমি একটু ধন্যবাদ। জি, আমি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিস উশুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আপনার কথা শুনেছিলাম কিছুটা, অল্প একটু সময়। আমি একটু কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছ থেকে আজকের
আসলে মানে অনুভূতি কি বলবো আসলে, তারপরেও আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমার দেরি হওয়ার কারণই ছিল আমি ঢাকা মেডিকেলের বার্নিং ইউনিট থেকে আমি ফিরলাম এখনই, ওই কারণে আমার মানে দেরি হওয়ার হেতুটা। সত্যিকার অর্থে দুর্ঘটনা তো যে কোনো জিনিস মর্মান্তিক, হৃদয় বিদারক হয়, কিন্তু এটা হলো কি আমাদের বাংলাদেশের ইয়েতে আমি দেখি এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট অনেক সময় তো পাইলট বা একটা বিমান আমরা দেখছি যে মানে বিধ্বস্ত হতে, কিন্তু একটা বিধ্বস্ত হওয়ার সাথে এতগুলো কোমলমতি শিশু বাচ্চারা মারা যাবে বা এই অবস্থাটা হবে এটা কিন্তু কোনোদিন আমরা ভাবিও নি, বাট এটা হয়েছে। আমরা বার্ন ইউনিটে গিয়ে ওইখানে যারা জীবিত আছে তাদের যে অবস্থাটা দেখলাম, এটা সচক্ষে যদি না দেখা যায় এবং যে আপনি অনুভূতির কথাটা বলেছেন, সত্যি এটা মানা যায় না, এটা হৃদয় বেদনাক এবং খুবই কষ্টকর। দেখ ওই অনুভূতি থেকে এসে আমি শুধু এতটুকু বলতে চাই আমাদের সহালোচক দেলোয়ার ভাই এবং আপনার কাছে, এটা একটা অনাকাঙ্ক্ষিত না, এটা অ্যাক্সিডেন্ট, অবশ্যই অ্যাক্সিডেন্ট, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যে হলো এবং এগুলোর সাথে এতগুলো প্রাণ যেখানে মারা গেল, এই অবস্থার পরে সত্যিকার অর্থে আজকের আর টকশোতে আমরা রাজনৈতিক যে আলোচনাটা করবো যেটা মানবতা, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওই পর্যায়ে কিন্তু এখন আর নেই। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই রতন ভাই, আমরা আসলে আবেগের গোটা আমাদের শিরোনামও কাচ্ছে বাংলাদেশ, আমরা রাজনৈতিক শিরোনাম বাদ দিয়ে সেখানেই আলোচনা এসেছিলাম। প্রিয় দর্শক, আসলেই যে শিশু সন্তানটি, আমরা যারা আমাদের প্রত্যেকেরই সন্তান রয়েছে, হয়তো আপনিও যখন এই খবরটা দেখছিলেন প্রিয় দর্শক, তখন হয়তো আপনিও ভাবছিলেন যে আপনার সন্তানটিও তো হতে পারতো। দুঃখিত প্রিয় দর্শক, একসাথে এতজন শিশু অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা এর আগে বাংলাদেশ দেখেনি। যে জায়গায় আমরা ছিলাম, আমরা একটু দেলোয়ার ভাই সেখানেই যেতে চাচ্ছি। শুনছিলাম আপনি নিরাপত্তা বিশ্লেষক জামান ভাইয়ের কথা, দুই ডাক্তারের কথা, উত্তর দক্ষিণের মানে বার্ন ইউনিট থেকে শুনছিলাম, কামরুজ্জামান রতন ভাইয়ের কথা শুনছিলাম। আবার একটু আপনার কথা শুনতে চাই। সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে শোক জানানো হয়েছে, কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত বিষয়, তারপরও প্রত্যাশার জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই দুর্ঘটনা শোনার সাথে সাথেই আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব খুব জরুরি ভিত্তিতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের সংগঠনের কিছু ইমার্জেন্সি রেস্কিউ টিম আছে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের ভিতরে ঘটনাস্থলে যাওয়ার জন্য, উদ্ধার কার্যে সহযোগিতার জন্য। আমাদের ইমার্জেন্সি রেস্কিউ টিম খুব দ্রুত সময়ের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং উদ্ধার কাজে হেল্প করেছেন। পাশাপাশি আহতরা যখন হসপিটালে গিয়েছে, বিশেষ করে উত্তরের একটি হসপিটালে, সেখানে আমাদের আমিরে জামাত সেখানে ছুটে গিয়েছেন। এরপরে আমাদেরকে ফোন করে তিনি জানালেন যে এখান থেকে যাদের অবস্থা খুবই খারাপ তারা জাতীয় বার্ন ইউনিটে যাচ্ছে, তোমরা সেখানে খোঁজ করুন। আমরা এখানে প্রথমের দিকে আমাদের মহানগরী আমির নুর ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে বড় একটা টিম আমরা সেখানে যাই এবং আমাদেরও এই পাশের যারা আমাদের ইমার্জেন্সি রেস্কিউ টিম আছে তাদেরকে সেখানে আমরা পাঠিয়ে দিই, আমাদের স্বেচ্ছাসেবী ভাইদেরকে সেখানে পাঠিয়ে দিই। আমাদের ব্লাড ব্যাংক আছে এবং ব্লাড ডোনেটিং ক্লাব আছে, এইটার সাথে সম্পৃক্ত সবাইকে আমরা দ্রুত সেখানে আমরা উপস্থিত করাই, যেহেতু সেখানে দ্রুত ব্লাডের প্রয়োজন হচ্ছিল, প্রচুর ব্লাডের চাহিদা, বিশেষ করে নেগেটিভ ব্লাডের চাহিদাটা খুব বেশি ছিল। আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমাদের যে ব্লাড ব্যাংক এবং আমাদের ব্লাড ডোনেটিং ক্লাবের ভাইরা ব্যাপক ভিত্তিক সেখানে সহযোগিতা করছেন। এরপরে কতক্ষণ এই সহযোগিতাটা আপনারা? আমরা তো একবারে ঘটনা শোনার সাথে সাথে আমরা বার্ন ইউনিটে পৌঁছে গেলাম, সম্ভবত এটা 4:30টার দিকে আমরা বার্ন ইউনিটে পৌঁছেছি। কতক্ষণ কন্টিনিউ করব? এটা আমাদের যতক্ষণ পর্যন্ত সেখানে লাগবে, আমাদের টিম এখনো সেখানে আছে। এর পরবর্তী সময় আমিরে জামাত আসলেন। প্রথমের দিকে আমরা মহানগর আমিরের নেতৃত্বে আমরা ভিতরে গিয়েছিলাম, সেখানে আহতদের দেখেছি এবং আহতদের ফ্যামিলির সাথে কথা বলেছি। এবং আমিরে জামাত আসার পর তিনি যদি নিজেও একজন ডাক্তার স্বাভাবিক উনি ঢোকার সাথে সাথে আমরা ওই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, সহকারী পরিচালক, তাদের সাথে বসেছি যে কীভাবে কী ট্রিটমেন্টের ব্যবস্থা তারা নিচ্ছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে মানে জাতীয় বার্ন ইউনিটে ট্রিটমেন্টের জন্য যত ফ্যাসিলিটিস আছে সবগুলো তারা ইউজ করছেন এবং তারা চেষ্টা করছেন। এবং আমরা আশ্বস্ত করেছি যে আমাদের যেহেতু ডক্টরদের একটা বড় টিম আছে, যে টিমটা আমরা দিয়ে সহযোগিতা করতে, সেই টিমটা আমাদের ডক্টরদের টিমটাও কিন্তু তাদের সাথে কাজ করেছে। তারা বললো ওকে ওয়েলকাম, তারা ওয়েলকাম করেছেন আমাদের এই টিমটাকে, আপনারাও পাশে থেকে সহযোগিতা করেছি। জি, কামরুজ্জামান রতন ভাই, আমরাও দেখেছি যে সাথে সাথে শোক রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরও বিএনপির চেয়ারপারসন
মহাসচিব তারাও শোক জানিয়েছেন, যেমন জামাত যেরকম জানিয়েছেন। সেক্ষেত্রে এই যে রাজনৈতিকভাবে সাথে সাথে চলে যাওয়া, আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে টিম গঠন করা হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র শক্তি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে এই বিপদের সময়। এটিকে আসলে কিভাবে দেখছেন? এটি তো একটা ইতিবাচক বাংলাদেশের নিশ্চয়ই যাত্রা। আসলে আমরা আজকে এই মাসটা তো গত বছরের এই মাসটা আজকে দেখেন 21 তারিখ, এই দিনে কিন্তু বিশেষ করে মাদ্রাসার একটা বিশাল অংশগ্রহণ আমরা দেখেছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামে। আজকে সবচেয়ে দুর্ঘটনার যে একটা মানে সব কিছু তো দুর্ঘটনা, তো আমাদের কোনো কিছুতে হাত নেই, কিন্তু সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ব্যাপার, আমাদের যে বাচ্চাগুলো যখন স্কুলে যায় এই বয়সে অনেক সময় অনেককে কষ্ট করে এই সকালে উঠাতে হয়। আপনি শুধু একটুটুকু শুধু বিবেচনা করেন, এই যে বাচ্চাগুলো গেল, আমরা যে কোনো পরিবহনে যখন উঠি আমরা দোয়া করে উঠি, সুবহানাল্লাযী সাখারালানা, আমরা দোয়া করে উঠি। আপনি দেখেন বাচ্চাগুলো ক্লাসরত অবস্থায়, মানে অসহায় নিষ্পাপ শিশুগুলো মারা গেল। এটা কিন্তু যার পরিবারে যেভাবে গেল, আসলে এটা কোনো সান্ত্বনা আমরা বলে এটা বুঝাতে পারবো না। আরেকটা জিনিস হলো, আজকে এনসিপির ওদের দুটা কর্মসূচি দেখেছি, লক্ষ্মীপুরে বা অন্য কোথাও ছিল, ওইটা তারা ডট করেছে। জামাত ইসলাম তারা ছুটে গেছে, এইখানে জামাত ইসলাম আমার বিএনপি ওরা তো অল আউট সবাই চলে গেছে ওইখানে, আমার সমস্ত নেতৃবৃন্দ। এটাকে শোকটা তো আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাষায় এটাকে আমরা এনকেশ করি, কিন্তু সত্যিকার অর্থে এই যে অমানবিক একটা দুর্ঘটনা, এইটার মধ্যে আমাদের অল আউট বলতে আমরা এতে যার যেভাবে সামর্থ্য আছে, বিশেষ করে আজকে নেগেটিভ যে ব্লাড গ্রুপটা, এটারই দেখছি যে ম্যাক্সিমাম এটার শর্টেজ। আমি তাহলে অবস্থাটা কি আসলে সেটি একটু বার্ন ইউনিট থেকে যে সামনে আছে শুনে আসি। আসলেই প্রিয় দর্শক, যার চলে যায় সেই বোঝে যে হারানোর বা বিচ্ছেদের কি যন্ত্রণা, সেই যন্ত্রণা যে পড়ে সেই কেবল বোঝে যে পড়ার যন্ত্রণা কত। সেই পড়ার যারা পড়েছে তাদের স্বজনরা এখন হসপিটালে আসলেই ক্রন্দন করছে। আমরা আসলেই আজকে অনুষ্ঠান সঞ্চালনা করা আসলেই কষ্টের ব্যাপার, কারণ এক একটা শিশু এক একটা আমাদের কাছে পাখি, এক একটা ফুল। সেই শিশুরা চলে গেল এবং এতগুলো শিশু। আমি একটু মেজর জামান যদি থাকেন আমাদের সাথে, তাহলে আমি একটা বিরতিতে যাব। তার আগে একটু দেলোয়ার ভাই আপনার কাছে একটু জানতে চাই, তা হচ্ছে যে ভর্তি রয়েছেন যারা, বারবার শুনছিলেন যে নেগেটিভ গ্রুপের রক্ত, তাহলে জাতীয় ডেটাবেজ বা কারা এই অবস্থায়ও কারা নেগেটিভ ব্লাড রয়েছে, এটি যেহেতু রেয়ার, রাষ্ট্রীয়ভাবেও পাওয়া যাচ্ছে না। এত আপনারা কাজ করছেন, আপনারা করছেন, সবাই স্বেচ্ছাসেবীরা করছে, তারপরও পর্যাপ্ত সংখ্যক পাওয়া যাচ্ছে না। এটি আসলে কিভাবে বলবেন বিষয়গুলো, বা আরও কোনো পদক্ষেপ নেওয়া দরকার কিনা? আপনারা নিশ্চয়ই মাই টিভির স্ক্রিন সহ অন্যান্য টেলিভিশনগুলোর স্ক্রিনের দিকে খেয়াল রাখবেন, সেখানে সর্বশেষ আপডেট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কি লাগবে। সে অবস্থায় আপনারা সহযোগিতার জন্য যারা চান হসপিটালগুলোতে যোগাযোগ করতে পারেন, সেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ফিরছি দেলোয়ার হোসেন, জামাত নেতা, আপনার কাছে প্রশ্নটি ছিল যে জাতীয়ভাবে এ ধরনের ডেটাবেজ থাকা জাতীয় দুর্যোগের সময় জরুরি কতটা মনে করছেন, এবং আপনাদের দলীয়ভাবেও বা আপনারা মনে করছেন কিনা যে আপনারা আরও একটু আপডেট হওয়া দরকার আপনাদেরও? যেহেতু এখন দুর্ঘটনা ঘটছি, এটা ঘটনাগুলো কিন্তু বাড়ছে, পর্যায়ক্রমে কিন্তু একটু বেড়েই চলছে। সুতরাং এই ধরনের দুর্ঘটনার সময় যেন কোনো কোমলমতি শিশু, কোনো মানুষ যেন রক্তের সংকটের কারণে, রক্ত না পাওয়ার কারণে যেন তার জীবন চলে না যায়, এর জন্য অবশ্যই সরকারি বেসরকারি উদ্যোগ আমাদের থাকতেই হবে। এখানে আমি যতটুকু জানি যে আমাদের যে প্রত্যেকের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, সেখানে কিন্তু ব্লাড গ্রুপিংয়ের একটা অপশন আছে। সুতরাং এই ডাটাটা তো সরকারের কাছে আছেই। এইটাকে একটা প্রসেসে তারা যদি ডাটাবেস করতে পারে, মানে সকল ব্লাড গ্রুপের জন্য আলাদা করে যে একটা ডাটা করতে পারে, এরকম জরুরি মুহূর্তে সেই জায়গাতে তারা যদি কোনো একটা প্রসেসে মেসেজ পাঠাতে পারে বা আহ্বান জানাতে পারে, তার মানে এটাও একটা প্রসেস হতে পারে। 2 নম্বর হলো, আমার মনে হয় যে নেগেটিভ ব্লাড যেহেতু একটা রেয়ার ব্লাড, এটা খুবই কম মানুষের মধ্যে আছে, সেহেতু আমাদের প্রত্যেকটা হসপিটালগুলোতে, এখনও কিন্তু সব হসপিটালগুলোতে কিন্তু ব্লাড ব্যাংক নেই। খুবই অল্প সংখ্যক হসপিটালের মধ্যে ব্লাড ব্যাংক আছে।
যদি প্রতিটা হসপিটালে ব্লাড ব্যাংক নিশ্চিত করা যায় এবং সেই ব্লাড ব্যাংকগুলো যদি স্পেশালি নেগেটিভ গ্রুপের ব্লাডগুলো যদি প্রিজার্ভ করতে পারে, তাহলে এরকম জরুরি মুহূর্তে কিন্তু তারাও সেবা দিতে পারে। আপনি আপনি তো মানে আপনি বলছিলেন যে আপনি সমাজ কল্যাণের দায়িত্ব আছেন, সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনাদের করণীয় কি কিছু আছে? জি অবশ্যই, আমরা তো এই করণীয় জায়গা থেকে আমি বলেছি যে আসলে আমাদের সমাজ কল্যাণ, আপনারা জানেন আমি বলছি যে আমাদের এই সমাজ কল্যাণমূলক কাজের সহযোগিতার জন্য এই ধরনের সহযোগিতা আমরা প্রায় 9টা অ্যাম্বুলেন্স কিনেছি। এটা একটা করোনাকালীন সময় আমরা যখন দেখেছিলাম অ্যাম্বুলেন্সের সংকটের কারণে যখন একটা লাশ তার বাড়িতে নিতে পারছে না, একজন রোগী দ্রুত গভীর রাত্রে 2টা 3টার দিকে হসপিটালে নিতে পারছে না, এই সিনারিওগুলো যখন আমরা দেখেছি, এই সংকটগুলো যখন আমরা দেখেছি, এই সংকট থেকেই আমরা উপলব্ধি করে আমরা মহানগরী সংগঠন কেন্দ্র আহমেদ জামাতের পরামর্শ করে আমরা কিন্তু অ্যাম্বুলেন্স কিনেছি। আজকে কি আপনারা দিচ্ছেন এই সহযোগিতা? আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটা সেখানে ওপেন আছে, সেখানে আমাদের অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের সম্পৃক্ত কর্মকর্তাগুলো সবাই এখানে স্ট্যান্ড বাই সেই সার্ভিসগুলো দিচ্ছি আমরা সেখানে। এবং আমাদের ব্লাড ব্যাংক আছে, সেই ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা সহযোগিতা করছি। জি রতন ভাই, এটি একটি দুর্যোগ বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, এই দুর্যোগকালীন সময়ে রাষ্ট্র বলেছে পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসায় প্রয়োজনে বিদেশ নেওয়া হবে। তো সেক্ষেত্রে মানে এটি কি আসলেই বাস্তবায়ন কতটা সম্ভব হবে? আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের অনেকেও অভিযোগ করছে যে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে এটি কি আসলে শুধুমাত্র ঘোষণা, না মনে করেন বাস্তবায়ন সম্ভব হবে? এই রাষ্ট্র যেটা বলেছে এটা বাস্তবায়ন করবে তো রাষ্ট্র, কিন্তু আমি যতটুকু বুঝি। এবং আপনিও আবার আরেকটা বলি, আপনিও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, আপনাদেরও বা এই ক্ষেত্রে মানে আপনাদের চিন্তাগুলো কি, পদক্ষেপ? যেমন আজকে দেখেন আমাদের ছোট করে বলতে হবে। হ্যাঁ, পেশাজীবীদের একটা অনুষ্ঠান ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ওইখানে আমাদের তারেক রহমান উপস্থিত ছিলেন। সাথে সাথে ঘটনার পরে একেবারে শর্ট করে সমস্ত সংগঠনগুলোকে বলেছে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তা আমাদের যার যার অবস্থান থেকে সবার তো সীমিত, আমি মনে করি অনেকেরই কিন্তু এরকম চিকিৎসার ব্যক্তিগত অনেকের মানে সামর্থ্য আছে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। কারণ মাইলস্টোন আমরা জানি যে এখানে একটা সবার একটা ধনী শ্রেণীর সামর্থ্যবান লোকরা এখানে করে। আমার মনে হয় এটা নেওয়ার মতো এখন অবস্থা আছে কিনা। আমার মনে হয় যে এটা একটা মানবিক একটা আবেদন, এই আবেদনে ব্যক্তি এবং রাষ্ট্র সবাই একাকার, দলমত নির্বিশেষে আমরা মনে করি সর্বোচ্চ, এখন যারা বেঁচে আছে অন্তত পক্ষে সর্বোচ্চ সহায়তা করা উচিত। এখানে কোনো মানে আমরা এই যে সহায়তাটা করা উচিত এদিকে আমরা ফোকাস দেব, কিন্তু অন্য কোনোভাবে এটাকে মানে যে যার পারিবারিক ব্যবহার, রাষ্ট্রীয় ব্যবহার আমরা সবাই সহযোগিতা করতে চাই এবং এইখানেই আমাদের ঐক্যমত, এটাই আমাদের ঐক্যমত। আমি আবারও ফিরবো আপনাদের কাছে। জামান ভাই, মেজর জামান, আপনার কাছে একটু আসি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জামান ভাই? জি, আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। জি জামান ভাই, আমরা যেটি আপনার কাছে এর আগে প্রশ্ন ছিল আপনি বলতে পারেননি, সেই প্রশ্নটি একটু ফিরি। আমরা বিমানে আমরা যতটুকু জানি যে পাইলটের এই ধরনের দুর্ঘটনার আগে নেমে যাওয়ার একটা সুযোগ থাকে, এবং একজন পাইলট তৈরির জন্য তো অনেক রাষ্ট্রের অনেক মেধা, পরিশ্রম, অর্থ সহ শুরু করে অনেক কিছু যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে যিনি ছিলেন এই পাইলট নেমে যেতে পারলেন না কেন, কি মনে হয় বিশ্লেষণে, কিংবা যাননি কেন, এরকম কি বলবেন? আপনাকে অনেক মোবারকবাদ। আপনি অনেকগুলো জিনিস যেগুলো আমি উত্তর দিতাম আপনি আমার তরফ থেকে বলে দিয়েছেন। একটা পাইলট তৈরি করতে অনেক সময় লাগে এবং রাষ্ট্রের অনেক ব্যয় হয়। খুব ছোট্ট করে বলতে হবে জামান ভাই। জি, মানে আমাকে একটু ছোট্ট করে শোনাতে হবে, আমার টাইমটা কম, সময়টা কম। জি 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 জি। তো মানে পাইলট প্রথমত হচ্ছে এখনো তদন্ত কমপ্লিট হয়নি, কারণ একটা ঘটনার বিভিন্ন দিক, এই ধরনের ঘটনা আমার আলোচকবৃন্দ যারা আপনার সামনে আছেন, পাশে আছেন, তারা বলেছেন যে এর ব্যাপকতা চিন্তাও করা যায় না। তো এখন তদন্ত হচ্ছে, পাইলট ইজেক্ট করতে পারতেন কি পারতেন না সেটা লাস্ট তার যে কনভারসেশন হয়েছে উইথ কন্ট্রোল টাওয়ার সেটা এখনো প্রকাশ করা হয়নি, এবং এটা পূর্ণ তদন্ত না হলে এই সম্পর্কে কোনো অনুমান ভিত্তিক কোনো কিছু বলা ঠিক হবে না। তবে এই এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, যদি পর্যাপ্ত, কারণ প্লেন যখন নামছিল, এখন ওই ডিসেন্ডিংটা প্লেনটা যদি খুব দ্রুত নেমে যায় ইঞ্জিনের কোনো ফল্টের কারণে, তখন তার সুযোগ নাও থাকতে পারে। সুতরাং আমার ব্যক্তিগত মূল্যায়ন, পাইলট সর্বপ্রকার চেষ্টা করেছেন যে
বিমানকে সেভ করার জন্য, তার নিজেকে সেভ করার জন্য, এবং যারা বসতি এলাকায় যেন না পড়ে, বিশেষ করে স্কুলে যেখানে এক জায়গায় 30-40 জন ছাত্র পড়াশোনা করছে, ক্লাসে আসে। তো দুর্ঘটনায় অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু এটা হয়েছে। আমরা শুধু যারা নিহত হয়েছে এখন পর্যন্ত দৈনিক আমার দেশের হিসাব মোতাবেক 20 জন মারা গেছেন, আর আহত হয়েছে 124 জন এখনকার হিসাব। সুতরাং আমি যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমাদের জাতির অনেক সমস্যা থাকলেও এই যে দুর্যোগকালীন সময়ে সবাই একেবারে সাহায্যের হাত বাড়িয়ে যার সাহায্য দরকার সেই জায়গায় হাজির হয়। আপনার সামনে যেমন ভাই আপনি যে দুইজন কথাটি বললেন, সহযোগী- যেমন ভাই একটু আপনাকে থামাই, আপনি যেটি বললেন সেখানে সম্ভবত মানে তথ্য দেওয়া হয়েছে যে পাইলট চেষ্টা করেছিলেন যখন ত্রুটি ধরা পড়েছে, তিনি লোকালয় থেকে দ্রুত সরিয়ে খালি জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময়টি শেষ পর্যন্ত আর হয়নি, যে কারণে উত্তরার ফাঁকা জায়গায় উনি নিয়ে যাচ্ছিলেন, এরকম তথ্য পাওয়া গিয়েছে আর কি। একদম শেষ মিনিটে আছি, 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন। জি, আপনি যদি খেয়াল করেন যে এই কথাটা আহ, খুব সুন্দর বলেছেন। দেখেন, ওই মাইলস্টোন কলেজ থেকে তারপরে উত্তরার যে জায়গাটা, এই আপনার মেট্রো রেলের যে লোকেশন, এবং তার পশ্চিম পাশে এবং পূর্ব পাশে কিন্তু বেশ কিছু খালি জায়গা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত পাইলটের পক্ষে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় নাই। ত্রুটির পরিমাণটা হয়তো এই মাত্রায় ছিল। তো যেমন ভাই আমাদের হাতে একদমই সময় নেই, আহ, দেলোয়ার ভাই 10 সেকেন্ডে যদি কোনো কিছু বলার থাকে একদম। আসলে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যখন জাতীয় কোনো সংকট তৈরি হয়, জি। যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন এই যে সকল রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এই যে জাতীয় সংকট পূরণের জন্য এগিয়ে আসা, এটাই হলো রাজনীতির সৌন্দর্য। অনেক এই ধন্যবাদ। সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জি, এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, একদম 10 সেকেন্ডে। আমাদের মানবতা এবং মানবিক যে একটা বিপর্যয়, এই জন্য আমরা সবাই অনেক এক ধন্যবাদ, মানে এক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবার আগে দেশ এবং দেশের মানুষ, আসুন সেই মানুষের পাশে দাঁড়াই এবং মানবিক হই। আল্লাহ হাফেজ।